দেশ চালানোর কি অভিজ্ঞতা আপনার আছে? জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে কেন? যে কথাটি আজকে দিবু ভাই বললেন সেখানে কিন্তু আমার কাছে একটু খটকা লাগলো। তিনি বলেন ভাড়া কাটছে কিছু কিছু দল, এটাও কিন্তু এক ধরনের আমি জানি বললো কিছু কিছু দল ভাড়া খাটছে, ভাড়া খাটছে তিনি বললেন, এবং সৎ নিয়তের কথা বললেন। এবং আজকে যাদের প্রতি আক্রমণ হচ্ছে তাদের প্রতি কিন্তু অকারণেই কিন্তু সহানুভূতি তৈরি হয়ে যাচ্ছে। জাতীয় পার্টির অফিসে যে আগুন লাগানো হচ্ছে, ভোট তো এই অফিসের ভিতরে নাই। এবং সেই সাথে পিআর নির্বাচনের কথা বলতে গিয়ে বললেন যে যদি আজকে পিআর নির্বাচন ছাড়া নির্বাচন হয় তাহলে কিন্তু ইসলামিক দল এবং জামায়াতে ইসলাম তারা যদি একসাথে জোট করতে পারে তাও কিন্তু বিএনপির জন্য বড় একটা চ্যালেঞ্জ হবে। তাহলে সবকিছু শেষে যে প্রশ্নটি সেটি হচ্ছে যে পিআর নির্বাচনের যে পদ্ধতির কথা বলে জামায়াতে ইসলাম এখন তাদের যে আন্দোলন চাঙ্গা করছে এটি তাদের স্ট্র্যাটেজি হতে পারে কিনা, আসলে মূল নির্বাচনে গেলে তারা আসলে বিএনপির সাথে একটা ফাইট দেওয়ার জন্য বড় একটা শক্তি তারা সঞ্চয় করছে। সার্বিক বিষয়টা আপনার বিশ্লেষণ, দিবু ভাইয়ের বক্তব্যের সাথে আপনার বক্তব্য। জি, আমি একটা একটা করে বলি। প্রথমে যে কথা বলেন আমার বক্তব্য নিয়ে বিতর্ক হচ্ছে, বিতর্ক না, মিশ্র প্রতিক্রিয়া। আমি দুঃখ প্রকাশ করছি। না দুঃখ প্রকাশ করার কিছু নেই তো, এটা বাস্তবতা। এটা বাস্তবতা। পৃথিবীতে এমন কোন ব্যক্তি দেখাতে পারবেন যে সবাইকে খুশি করতে পারছে? আমাদের নবীও পারে নাই। পারছেন? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে খুশি করতে পারছেন? ওনারা আপন চাচাকেও করতে পারেন না খুশি। তো আপনি পারবেন না। এই চেষ্টা যে করবে, যে লোকের উপর সবাই খুশি হবে, আপনি বড় কেবল সে লোক মৃত। আজকের মৃতরাও সবাই খুশি করতে পারে না। ওই নুরাল পাগলা মরে গেছে না, তার মৃতদেহ কিন্তু সবাই খুশি করতে পারে নাই। 15 দিন পরে তার লাশ তোলা হয়েছে। কাজে ওই প্রত্যাশাও করা উচিত হবে না, এবং এটা খুব স্বাভাবিক ঘটনা। এটাই প্রমাণ করে আমরা বেঁচে আছি, কোনো সমস্যা নেই। আর দ্বিতীয় যে কথাটা বলছি আমি একটা একটা করে বলি, দুই ভাই যে সমস্ত কথাবার্তাগুলি বললেন এটি বাস্তবতা। এই দেশে আপনি এগুলি ব্যাখ্যা করতে পারবেন না। জাতীয় পার্টি অফিস ভাঙতে হবে কেন? জাতীয় পার্টিকে ভেঙে আপনারা যেন প্রমাণ করে দিচ্ছেন যে জাতীয় পার্টি একটা শক্তি। জাতীয় পার্টি এরশাদে মরার সঙ্গে সঙ্গে এই পার্টি মোটামুটি মরে গেছে। আর জাতীয় পার্টি কিন্তু আমি আসলে পার্টি বলতাম না দিন, ওটা ছিল প্রপার্টি। জাতীয় পার্টি এরশাদের প্রপার্টি ছিল, কারণ উনি একজন লোক মারা গেলে পরে তার সম্পত্তির মালিক হয় কে? বউ বাচ্চা ভাই বোন এরাই তো মালিক হয়। এখানেও তাই হয়েছে। এক বউ সে মনে করেন এক পাক কবরে দিয়ে রাখছে, সেও পার্টির মালিক। ভাই মালিক, ভাই আবার লিখিত দেয়। পার্টি যে লিখে দেওয়া যায় এটা তো জাতীয় পার্টি আমাদের দেখাইছে। একটা লোক মানে ভালো মতো কথা বলতে পারে না, হুইল চেয়ারকে নিয়ে আসছে, সাংবাদিক এনে বললো তুমি লিখে দিছে। পার্টি কখন লিখে দেয় হয়, আমাদের এগুলো হয় দেখাচ্ছেন। তো এই প্রপার্টিতেও দেখেন ভাঙাচোরা কিভাবে। এখানে যারা নাকি মোটামুটি বড় নেতা, আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নু, এরা ব্যাপারে যে আরেক পার্টি করছে। কি কারণে করছে? কারণটা কি? মানে এরা কিন্তু অলওয়েজ একটা ক্ষমতার সঙ্গে থাকার একটা মানে প্রবণতাদের মধ্যে আছে। হ্যাঁ, ফিরোজ রশিদ একসঙ্গে। এরা কি আওয়ামী লীগ আমাদের সুবিধা নাই? নিচ্ছে। যদি পার্টি ভাঙতে হয় তাহলে তো এই জিএম কাদেরটা না ভেঙে আনিসুল ইসলাম মাহমুদ এটা ভাঙা উচিত। কারণ আনিসুল ইসলাম মাহমুদ পুরো সময়টাই তো এই গভর্নমেন্টের সঙ্গে ছিল, আওয়ামী লীগের সঙ্গে ছিল। ও তো জিএম কাদের তো মাঝে মাঝে বিপ্লবী একটা কথাবার্তা বলতো, তাই না? তারা ভাঙে না কে? আসলে এই ভাঙার পেছনে যেগুলি বলা হচ্ছে এগুলি মূল কারণ না। মূল কারণটা হলো ভোটের রাজনীতি। তাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে যদি জাতীয় পার্টি শেষ পর্যন্ত ইলেকশন করে হয়তো এমন কিছু হতে পারে যে আওয়ামী লীগের ভোটগুলো একটা জাতীয় পার্টিতে পড়তে পারে। যদি পরে, এতদিন যে অঙ্ক করতেছিলাম যে হয় ফার্স্ট নাহলে সেকেন্ড, ওটা তো আর থাকে না। এই আতঙ্কে তারা কাতর হয়ে গেছে, এবং যে কারণে ভাঙতে হবে, যে কারণে এই পার্টিকে নিষিদ্ধ করতে হবে। দেখেন নূর সাহেব ওখানে গেলেন, উনি দেখেছেন নাকি জাতীয় পার্টি কি নূরের অফিসে আসছিল? অত আসে নাই, নূরে গেছে, যাওয়ার পর সে ব্যাক করছে। তার মারছে কে? তাকে যারা মারছে তাদের মধ্যে আমরা ভিডিওতে দেখলাম কি সবাই উর্দি পরা, কিন্তু একটা ছিল পিঙ্ক টি শার্ট, পরে জানা গেল সেও উর্দি খুলে আপাতত অল্প সময়ের জন্য পিঙ্ক টি শার্ট পরে আসছিল, সেও তো উর্দির লোক। আচ্ছা, এরা মিলে মারলো, দাবি কি জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে। কেন? ওরা তো মারে নাই। ওরা কি মারছে? ওরা তো মারে নাই। ওরা কি মারার মতো অবস্থায় আছে রে ভাই? জাতীয় পার্টি বাংলাদেশে মারার মতো অবস্থায় আছে? ওরা তো নিজেই সবসময় কাপাকাপির মধ্যে থাকে যে কে এসে মারে। তো মানলো এরা। যদি আপনি নিষিদ্ধ চাইতে হয় তাহলে উর্দিকে বলেন যে উর্দি নিষিদ্ধ করতে হবে, উর্দি আমার মারে কে?
তা তো করেন না, যান ওই মরারে মারার জন্য। কিন্তু ওই মরা যে আসলে মরা না, এটা তারা বুঝতে পারছে। তাহলে এর পেছনে মূল কারণটা কি? মূল কারণটা হলো যে আপনি আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখতেছেন নানা ক্যারিকেচার করে। এই যে নানা ক্যারিকেচার করে আওয়ামী লীগ, দেখেন আওয়ামী লীগ আমরা দেখছি কি, আওয়ামী লীগ আমরা দেখছি বিএনপি কোনো বিরোধী দলের মধ্যে নাই। বিএনপি তো ইলেকশন করে না, প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। আওয়ামী লীগের শেখ হাসিনা থেকে শুরু করে এমন কোন বড় নেতা, শীর্ষস্থানের নেতা ছিল না যারা 10 মিনিটে একটা ভাষণ দিত কিন্তু সেখানে বিএনপির নাম 10 বার উচ্চারণ না করতো। বিএনপি না থাকেও ছিল, ঠিক কিনা? আওয়ামী লীগ বিএনপি মানে ছিল না, সংসদে ছিল না, অমুক না, কোথাও তারা নাই, কিন্তু তারাই ছিল ওদের মনে, সারাক্ষণ তারা বিএনপি নিয়ে জব্দ আর কি। এখনো ঠিক একই হয়েছে, আওয়ামী লীগ নাই কিন্তু নো হয়। এবং আওয়ামী লীগের পলিটিক্সে কিন্তু মোটামুটি আপনার স্থগিত, তারা পলিটিক্সও করতে পারবে না, কিন্তু আওয়ামী ভয় এদের কাউকে ছাড়ছে না। এটা হলো বাস্তবতা। এই বাস্তবতাটা হয়েছে কেন? যে দুইটা জিনিসই এদেরকে আপনি নাই যে করছেন, আগের বারও নাই করছেন গাইড জোরে, এবারও নাই করছেন গাইড জোরে। জনগণের যে পালস, সেই পালসের সঙ্গে আপনার এই সিদ্ধান্তের কোনো মিল নাই। আপনারা একটা কালো আইন দিয়ে, একটা নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করছেন। এটা জনগণের পালস নাই দেশের। আপনি যদি এটা জনগণের উপর ছেড়ে দিতেন তাহলে ভালো। শোনেন, আমরা ছোটবেলায় আপনাকে বড় হয়ে দেখি টিভিতে রেসলিং হয়, তো আমি একসময় খুব দেখতাম। আমার তখন বাচ্চা মেয়ে তখন ছোট ছিল, ওকে নিয়ে দেখতাম। এবং একটু পরেই আমরা দুইজনই একমত হইতাম যে আমরা কার পক্ষে দেবো। যে রেসলারটা শুরুর দিকে মার খাতো খুব প্রচন্ড, আমরা তার পক্ষে মানে যাইতাম, এবং আমরা আশা করতাম যে ওই যে মায়ের খাইছে সে জিতুক। এটা হলো হিউম্যান নেচার, মানে সে উঠে দাঁড়াকাবার। এটা হিউম্যান নেচার। যাকে আপনি টর্চার করবেন, অত্যাচার করবেন, আপনি যাকে ঠেলবেন, ঠেলতে ঠেলতে দেয়ালের কাছে নিয়ে যাবেন, দেখবেন যে পাবলিক তার পক্ষে চলে যাচ্ছে। যদি এই ঠেলাটা, এই অত্যাচারটা যদি তারা মনে করে যে এটা হলো অনৈতিক অথবা গায়ের জোরে করতেছেন, তখন তারা তার পক্ষে যাবে। এটা স্বাভাবিক, এটা হিউম্যান নেচার। জাতীয় পার্টিকে আপনি এখন যে ঠেলতেছেন, জাতীয় পার্টির লাভ হচ্ছে। আওয়ামী লীগ আমলে বিএনপির আওয়ামী লীগ ঠেলছে, আওয়ামী লীগ আমলে জামাতকে তো ঠেলতে ঠেলতে পারলে সাগরে ফেলাই দেয়। এদের লাভ হচ্ছে, এবং আরো পাবলিকের সিম্প্যাথি এই দলগুলির প্রতি যায়। এটাই হলো, তাই হচ্ছে। পিআরের কথা বলছেন, কিন্তু আপনি বললেন যে আসলে পিআর হোক আর যেটাই হোক সেটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ হবে। এখন এই ফেব্রুয়ারিতে নির্বাচন হয়নি, এই ক্ষেত্রে চ্যালেঞ্জ বা সংকটের কথা কিন্তু মানুষ বলছেন। এখন আমরা ইতিমধ্যেই একটা ভালো সংবাদ আমরা শুনতে পেলাম যে জনাব তারেক রহমান তিনি 2 সপ্তাহের মধ্যে দেশে আসবেন, এবং দেশে আসলে হয়তোবা তার রাজনীতির যে মূল হালটি তিনি ধরতে পারবেন। এই প্রসঙ্গে আমরা দেখেছি জনাব সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য, তিনি বলেছেন জনাব তারেক রহমান তার মেধা, যোগ্যতা, শ্রম, নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশের সর্বোচ্চ নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছেন, এবং তিনি আশা করি ইনশাআল্লাহ তার নেতৃত্ব দিয়ে অনেক দূর এগিয়ে যাবে। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে জনাব তারেক রহমানের এগিয়ে যাওয়ার বিষয় নিয়ে আপনার বিশ্লেষণ কি? না, এটা খুবই ইতিবাচক হবে, এবং এটা আরো আগে আসা দরকার ছিল। যাই হোক, এখনো যদি 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে আসে, আমিও মনে করি যে এই মাসের মধ্যে আসবে। এই আশাটা খুবই দরকার, কারণ এখন বিভিন্ন গণতান্ত্রিক শক্তিকে বিকশিত করার ক্ষেত্রে, তাদেরকে সংগঠিত করার ক্ষেত্রে এখন বিএনপি ছাড়া কিন্তু নাই। আওয়ামী লীগ যে শূন্যতা তৈরি করছে, এই শূন্যতাটা কেবল আমরা দেখছি যে বিএনপি পূরণ করছে। আপনি দেখেন ওই গোয়ালন্দে, রাজবাড়ির গোয়ালন্দে যেই পৈশাচিক ঘটনাটা ঘটলো, সেই ঘটার পর কিন্তু পরের দিন রুহুল কবির রিজভী কেবল বললেন যে এটা রাসূলের রীতি না, যে এই ধরনের লাশ পোড়ানো। এটা আমি অন্য কোনো ধর্মীয় রাজনৈতিক দলকে দেখলাম না, বরং শোনা যাচ্ছে যে লোকাল যে কমিটি, সেই কমিটিতে জামাত সহ বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক দলগুলো ছিল, হ্যাঁ, এবং তাদের একটা ইনভলভমেন্ট ছিল। নতুবা এখন এত বড় সবার রাজনৈতিক শক্তি, কোনো শক্তি দিয়ে এত বড় একটা পৈশাচিক ঘটনা মোকাবেলা করতে পারলো না। মানে এটা তো ইতিহাসের রাজবাড়ির অবস্থানটা, গোয়ালন্দটা একটা কালো অধ্যায় হয়ে থাকলো, আপনি যাই বলেন না কেন। মানে আমাদের ইসলাম ধর্মেও তো এরকম নেই। তো এই যে ঘটনাগুলোকে নিন্দা করা, জাতীয় পার্টির অফিস পড়ানো হলো সেটাকে নিন্দা করা, এই কাজগুলো আমি বিএনপিকে যত তৎপর দেখছি, অন্য কাউকে তো দেখছি না। সমস্যা হলো এই কাজগুলি একসময় আওয়ামী লীগ করতো, কিন্তু আওয়ামী লীগ ক্রমে গত 15 বছরে গণতান্ত্রিক শক্তি থেকে সে একটা ফ্যাসিস্ট শক্তিতে রূপান্তরিত হবার পর একেবারে শেষ। ওই যে
যেই গণতান্ত্রিক শক্তিটা, সেই শক্তিটা স্বাধীনতা মুক্তিযুদ্ধের পুরো শক্তিটা এখন মার্চ করতেছে বিএনপির সাথে। এবং দেখেন ডাকসু নির্বাচনেও কিন্তু সেই আওয়াজ, জানি না নির্বাচনের ফলাফল কি হবে, কিন্তু স্বাধীনতা মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক যেই শক্তির এটাকে এখন প্রতিনিধিত্ব করছে বিএনপি। বিএনপির সংকটটা হলো তার আভ্যন্তরীণ, তার নীতিগত উচ্চ পর্যায়ে আমরা দেখছি যে দর্শনটা, সেই দর্শনটা কিন্তু তৃণমূলে নেই, বরং কোনো কোনো ক্ষেত্রে তৃণমূলে যে বিভিন্ন মবের সাথে বিএনপি নেতাকর্মীরাও জড়িত। তারেক রহমান আসলে যেটা হবে কি, তারেক রহমান এখন যা বলছে সেই কথার ভিত্তিতে যদি সারা দেশে সংগঠিত করা শুরু করে দল, তাহলে পুরো দলটা চেঞ্জ হয়ে যাবে। এবং মাসুদ কামাল যেটা বলছে যে আমরা তো নির্বাহী আদেশ বা কোনো আইন দিয়ে কোনো দলকে শেষ করতে চাই না, রাজনীতি দিয়ে করতে চাই। এখন সেই রাজনীতিটা দিয়েই আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিঃশেষ করতে হবে। যদি ওটা না করে যদি হামলা মামলা দমন জ্বালাও পোড়াও করি, তাহলে ওই যে সহানুভূতিটা তৈরি হবে, যেটা ওই যে মরা জাতীয় পার্টিকে উঠাই নিয়ে আসতেছে, কাদের সিদ্দিকিরে ওই টাঙ্গাইল থেকে উঠাই নিয়ে আসতেছে, এই কাজটা বন্ধ হবে। বরং একটা গণতান্ত্রিক রাজনীতিকে যদি প্রতিনিধিত্ব করতে পারেন তারেক রহমান, এবং পারবেন অবশ্যই, সেই কারণে তার এখানে আসা, সারা দেশে তার দলকে যদি সংগঠিত করতে পারে, দল যদি দাঁড়ায় যায়, তাহলে দেখবেন এই যে মবতন্ত্র, সন্ত্রাসতন্ত্র, মব জাস্টিস, এগুলি সব পালাবে। এই একটা জিনিসটা দরকার, কারণ আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সম্ভব না। আপনার এখানে যখন আমি টকশো করছি, ঠিক তখন একটা মেসেজ পেলাম গাজীপুরে শ্রীপুরে নাকি র্যাবের 4টা গাড়ি জনতা ঘেরাও করছে। আমি জানি না সত্য মিথ্যা, আমি মেসেজটা পাইলাম। তো অনেক জায়গায় ওই যে শ্রীপুরে দেখছেন না যে অতিরিক্ত পুলিশ যেও সেই সুমন শীর্ষ সন্ত্রাসী তাকে ছিনায় নিয়ে চলে গেছে। বহু জায়গায় অবরুদ্ধ হয়ে যাচ্ছে। ওই যে আপনার কক্সবাজারের কোন নদী মানে দখল মুক্ত করতে, যে সেখানে সেনাবাহিনী এবং পুলিশরা ঘেরাওয়ের মধ্যে পড়ে যাচ্ছে। এই ঘটনাগুলো তো বিপজ্জনক। এগুলি রাজনৈতিক শক্তি দিয়ে আপনাকে মোকাবেলা করতে হবে। সেই রাজনৈতিক শক্তিটা এখন মাঠে নেই, কারণ বিএনপি প্রচুর সমর্থন আছে, কিন্তু সংগঠিত একটা রূপ নেই। জামাত যতটুকু আছে তার পুরোর একটা সংগঠিত রূপ আছে, কিন্তু এই সংগঠিত রূপটা ঠিক এই মুহূর্তে গণতান্ত্রিক রাজনীতিতে খুব একটা ক্রিয়াশীল না। যদি কয়েকটা ঘটনায় দেখতাম যে জাতীয় পার্টি অফিসের সামনে দাঁড়ায় গেল যে নো, কোনো এখানে আগুন হবে না, তারপরে ওই লাশের ওখানে যে লাশ তুলে যে পোড়ানো ঘটনায় ওখানে যদি ব্লকেটটা দিত, তাহলে আমরা বুঝতাম যে না, জামাত ইসলাম সংগঠিত আছে। এবং বাট তারা নানান কারণে সেই জায়গাগুলোতে তারা চুপ করে আছে। তারা মনে করতেছে এইসব জায়গায় আমি করলে আমার যে রাজনৈতিক দর্শন তার সাথে সাংঘর্ষিক হবে, ফলে সে চুপ করে আছে। এই যে চুপ করে থাকাতে মানুষ অনেক বেশি নিরাপত্তাহীনতার মধ্যে পড়ছে। এখন বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী, তার যে চেষ্টা, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে চেষ্টা, এই চেষ্টাকে সফল করতে পারে একমাত্র দল, সে হচ্ছে বিএনপি। আর তার প্রধান কাণ্ডারি তারেক রহমান যদি এখন দেশে আসেন, তাহলে তিনি পারবেন সবাইকে সংগঠিত করে রাজনৈতিকভাবে এইসব পরিস্থিতি মোকাবেলা করা। তা না হলে কিন্তু কোনোভাবেই নির্বাচন পর্যন্ত যাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে তারেক রহমানের অনুপস্থিতিতে। মানে তিনি ফিরে আসলে হয়তো বা যে অস্বস্তি আছে তার অনেকখানি কেটে যাবে। তিনি তো আসলে হাটে মাঠে যে কোনো জায়গায় যাবার মতো লোক, এবং আমরা ইতিপূর্বে দেখেছি যখন তিনি দেশে ছিলেন, যদিও তিনি সরাসরি বড় কোনো পদে না থাকলেও কিন্তু তিনি দেশের বিভিন্ন অঞ্চলে তরুণদের নিয়ে নানা রকম মুভমেন্ট করেছেন, আলাপ আলোচনা করেছেন। এবারও হয়তো সেই প্রত্যাশাই করে তার দলের যারা রয়েছেন তারা সেই প্রত্যাশা করেন। আমি মাসুদ কামাল, এই 2-3টা প্রশ্ন এখানে এসে গেল। একটা হচ্ছে জাতীয় পার্টি কিন্তু একেবারে নিভে গিয়েছিল, আগুনকে আবার তুষার আগুনের মতো সেখানে নিয়ে আসা হলো। আমরা সহানুভূতির কথা বলছিলাম। সার্জিস সাহেব একটা কথা বলেছেন গতকালকে, তিনি বলেছেন বাংলাদেশে কি আবার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হতে যাচ্ছে কিনা, তিনি প্রশ্ন করেছেন। আমি তার উক্তির কথাই বলছি, আমার কোনো ব্যক্তিগত মন্তব্য বা বক্তব্য নেই। এবং জুলাই সনদ বা এটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো বিস্তারিত নেই, আজকে বোধহয় কারোর সাথে বসা হয়েছে। তো এই যে অবস্থা চলছে, এই অবস্থার প্রেক্ষাপটে যেটি মোস্তাফিরুজ ভাই বললেন যে আওয়ামী লীগকে নিঃশেষ করতে হবে নানা রকম আইনগত ভিত্তির মধ্যে দিয়ে, কোনোভাবে এরকম ভাবে যদি করা হয় তাহলে কিন্তু সেই আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে। তো আমি বলছি রাজনৈতিকভাবে নিঃশেষ করতে হবে। তো সেই ক্ষেত্রে এখন যে পরিস্থিতি বিরাজ করছে, এই পরিস্থিতির কারণের জন্য তো তাদের ফিরে আসার জায়গাটা কি আরো বেশি ইজি হয়ে যায় কিনা? দেখেন, আমার মাঝে মাঝে মনে হয় যে আওয়ামী লীগকে
মানে যতদিন এগুলো তো ফিরে আসেই, সব রাজনীতি ফিরে আসে। আওয়ামী লীগ 21 বছর পরে ফিরে আসছিল। তো যে কোনো রাজনৈতিক দল ব্যাক করার ক্ষেত্রে কিছু কিছু অনুঘটক কাজ করে। কিন্তু আওয়ামী লীগের নর্মালি যে সময়টা লাগতো ফিরে আসতে, তার চেয়ে যদি তারা মানে অনেক দিন আগেই তারা ফিরে আসবে বলে আমার ধারণা, এবং সেই জন্য তারা কৃতজ্ঞ থাকবে ডক্টর ইউনূসের কাছে। কারণ ডক্টর ইউনূস সাহেব দায়িত্ব নেওয়ার পর উনি এমন এমন কাজ করছেন, তার প্রত্যেকটা কাজ আওয়ামী লীগের ফিরে আসাকে ত্বরান্বিত করেছে। প্রত্যেকটা কাজ। প্রথমত কাজ হলো কি, দেখেন সে যদি একটা ভালো ক্যাবিনেট করতো, যা নাকি মনে করেন দেশটাকে ভালো চালাতে পারতো, তাহলে কিন্তু আওয়ামী লীগের কথা লোকে মানে ভুলে যেত। সেটা করতে সে কতগুলো অথর্ব লোককে টোকাই নিয়ে আসছে, আইনে নিয়ে তার ওখানে বসাইছে, এবং সে নিজেই স্বীকার করে যে আমি তো এই জায়গার লোক না। উনি নিজেই এই জায়গার লোক না, এবং আরো যারা আনছে বলে কি আমি ভুল করি, ওরা তো ভুল করবেই। মানে ভুলের একটা মানে বানাইছে আর কি, মানে একটা আশ্রম বানাইছে ওখানে, যে ওটা যদি দেশ চালাবে। ভাই দেশটা তো দেশ না। আপনি ঘরের মধ্যে ভুল করতে পারেন, তাতে আপনার ঘর ক্ষতিগ্রস্ত হবে। যখন দেশের মধ্যে আপনি ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে কাজ করবেন, তখন তো পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে। এইটুকু বুঝার মতো সেন্স ওনার মধ্যে কাজ করে নাই, এখনো করতেছে না। তা না হলে ওনার বিভিন্ন উপদেষ্টাদের নিয়ে যে সমস্ত কথাবার্তা শোনা যায়, সবাইকে খুব ভালো করতেছে। কিন্তু দুই একটাকে চেঞ্জ করতেন, উনি চেঞ্জ করবেন, উনি জেদ ধরে বসে আছেন। আমি যা করছি ওইটা, ওই যে বলছিল ওরা এয়ারপোর্ট থেকে নেমে আমার কথা শুনতে হবে, এই ধরনের কথা যে লোক বলতে পারে আমার কথা শুনতে হবে, সে তো একটা লোক, সে তো নিজে একটা লোক। তো আমার কথা শুনতে হবে, আপনি কে? কে আপনি? আপনার দেশ চালানোর কি অভিজ্ঞতা আপনার আছে? আপনি কোন জায়গায় নিজের সাফল্যটা প্রমাণ করছেন? তো এইগুলি বলে তো লাভ নাই। তো এখন সে দিবু ভাই যে কথা বললেন, মুস্তফা ভাই যে কথাটা বললেন, খুব ইম্পর্টেন্ট কথা, যে আওয়ামী লীগকে যদি আপনি শেষ করতে চান, আওয়ামী লীগকে যদি আপনি নিঃশেষ করতে চান, আওয়ামী লীগকে যদি বলতে চান যে এর আসবে, তাহলে আওয়ামী লীগকে পরাস্ত করতে হবে তার রাজনীতি দিয়ে। আওয়ামী লীগের রাজনীতি কে পরাস্ত করবেন? আওয়ামী লীগের চেয়ে বেটার রাজনীতি আপনাকে নিয়ে আসতে হবে। কে আনবে? কে আনবে? জামাত আনতে পারতেছে? জামাত কি করতেছে আমরা দেখতেছি, এনসিপি কি করতেছে এটা আমরা দেখতেছি। একমাত্র আশা ছিল বিএনপি নিয়ে। আমি বিএনপি আজকে একটা ঘটনা বলি। আজকে এই যে সালাউদ্দিন আহমেদ সাহেব, উনি তো বিএনপির এই মুহূর্তে ভার্চুয়ালি অনেক বড় নেতা, তারেক সাহেবের পরে তো ওনাকে বিবেচনা করা হয়। উনি আজকে একটা মিটিংয়ে ছিলেন জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের, ওখানে উনি কিছু কথা বলছেন। আমি সিম্পলি আপনাকে একটু পড়ে শোনাই। উনি বলেছেন যে আওয়ামী লীগ কর্মীরা এক জায়গায় বলে জয়, দৌড়াতে দৌড়াতে 1.5 মাইল দূরে গিয়ে বলে বাংলা। এই হলো তাদের অবস্থা। আওয়ামী লীগের কর্মীদেরকে উনি এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্য কিন্তু করতেছেন। আচ্ছা, এটা নিয়ে পরে বলি। তারপরে আবার কি বলছেন, তারা যেন আর দাঁড়াতে না পারে সে রাজনীতি করবে আগামী নেতৃত্ব। কারা দাঁড়াতে পারবে না? এই কর্মীরা। এই কর্মীদেরকে নিঃশেষ করার জন্য কি আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে ভাই? বরঞ্চ আপনি এদেরকে উদ্দীপ্ত করবেন, তোমরা ওই রাজনীতি ত্যাগ করো, তোমরা বেটার কোনো রাজনীতি করো। সে রাজনীতি দেখাতে পারছেন? দেখাতে পারেন নাই। ঠিক এই হাসান, আমি যেমন এই কথা শুনি, আমার হচ্ছে আমি বোধহয় হাসান মাহমুদের কথা শুনতেছি, আমি বোধহয় ওবায়দুল কাদেরের কথা শুনতেছি। বলতো নানা রকম তুচ্ছ তাচ্ছিল্য করে বলতো যে এটা তো মানে আপনার বাংলাদেশ বিএনপি কে বলতো, বাংলাদেশ কি নিউট্রিশন পার্টি কি পার্টি বলতো যে আপনার করে খালি এই মানে কি বলে কমপ্লেন করে, খালি কমপ্লেন করা পার্টি। বিএনপির অস্তিত্ব নিয়ে হাসান মাহমুদের কি টেনশন, বিএনপি আর পারবে না, এগুলি বলতো। তো সেই ভাষা কিন্তু আমি ওনার মুখে শুনতেছি। আবার এই অনুষ্ঠানেই উনি আবার তারেক রহমান সম্পর্কে একটা কথা বলছেন, যে তারেক রহমানের মধ্যে যে পরিপক্কতা দেখেছি, এই জাতি ইনশাল্লাহ অনেক দূর অগ্রসর হবে। তারেক রহমান একা অগ্রসর করবে? তারেক রহমান তো আপনাদের নিয়ে করবে। তারেক রহমান দেখাবে পরিপক্কতা, আর আপনি দেখাবেন এইটা। আপনি দেখাবেন হলো গিয়ে ওই হাসান মাহমুদের ওই মানে ওই বক্তব্যগুলি। তাহলে তারেক রহমান কিভাবে যাবে? তারেক রহমান চাইলে ওনার জন্য কষ্ট হবে। তারেক রহমান 15-16 বছর ধরে লন্ডনে আছেন। ওনার রাজনৈতিক প্রজ্ঞা এবং পরিপক্কতা আমি কিন্তু চেঞ্জটা খেয়াল করেছি। শুরুতে উনি যেভাবে কথাবার্তা বলতেন, এখন কিন্তু সেভাবে কথাবার্তা বলেন না, এবং উনি অনেক পরিপক্ক। আপনার মনে আছে কিনা জানি না,
জেনারেল ইব্রাহিম যখন নাকি আওয়ামী লীগের সঙ্গে যে ইলেকশন করলো, তখন ইব্রাহিম সাহেবের সঙ্গে তারেক রহমানের একটা টেলিফোন কল কিন্তু ফাঁস হয়েছিল। আপনি শুনছিলেন? আমি পুরোটা শুনছি, এবং পুরোটা শুনে আমি একটা পাইলাম না, তারেক রহমানের একটা শব্দ পাই নাই যেটা দিয়ে তাকে ডিফেম করা বলা যায় যে আপনি এটা অপরিপক্ক কাজ করছেন। ঠান্ডা মাথায় ওনাকে সে বোঝানোর চেষ্টা করছেন, এবং যখন উনি যাবেন বলে সিদ্ধান্ত দিয়ে দিলেন তখনই কিন্তু ওনার উপর খেপেন নাই। এই যে পরিপক্কতা, এই পরিপক্কতা থেকে আমাদের অন্য নেতাদের মধ্যে আছে, দেখতে পাচ্ছেন আপনি? পাচ্ছেন না। তারেক রহমান কেন আসে সেটা আমি অনেক প্রশ্ন করছি, এবং আমরা এই ক্ষেত্রে সবচেয়ে ভোকাল বোধ আমি, যে কেন উনি আসেন না। আমার মাঝে মাঝে মনে হয় উনি আসেন না ওরা এই সমস্ত নেতাদের কারণে। উনি চিন্তা করেন আমি এখন যাব, তখন আমি যা বলবো এই লোকগুলো কি তা শুনবে? শুনবে না তো। এই লোকগুলো যে সবাই যার যার আলাদা আলাদা পকেট বানিয়ে রাখছে। বিএনপির মধ্যে পকেট কয়টা বলেন আপনি? যখন দেখবেন মির্জা ফখরুল একটা প্রোগ্রাম, এটা আজকে থেকে না, এটা আরো 10 বছর আগে থেকে চলতেছে। যখন মির্জা ফখরুল একটা প্রোগ্রাম রাখে, তখন আমরা তো ছিলাম ভাই টেলিভিশনে, তো উনিও ছিলেন, আমিও ছিলাম, একই জায়গায় ছিলাম। ওই বিএনপি বিট যারা করতো তারা বলতো যে মির্জা ফখরুল যখন একটা প্রোগ্রাম রাখবে ঠিক একই সময় পার্টি হিসেবে রিজভের দেখে ডাকবে, যাতে নাকি ওখানে যাইতে না পারে। এরকম পকেট আরো এখন বাড়তেছে। সালাউদ্দিন সাহেব আসছে, তো উনি তো পকেট নিয়ে আসছে, তো এইগুলো কিন্তু চলছে। এই পকেটের মধ্যে তারেক সাহেব এসে কি করবে, হাবুডুবু খাবে কিনা আমার একটু সন্দেহ আছে। আবার আরেকটা সমস্যার কথা আমি বলি, উনি যে কোনো অ্যাকশনে যাবেন তাও পারবেন না, সামনে ইলেকশন। আপনি মনে করেন এই যে প্রত্যন্ত অঞ্চলে উনি যদি বহিষ্কার করেন, বহিষ্কার করার পরেও চাঁদাবাজি থামে না কেন? থামে না, এই সমস্ত পকেটগুলি বলে তোমরা চালাই যাও, আমি তো আছি, পরে তোমাদেরকে আমরা দলে আবার নিয়ে নেবো। এখন উনি তো এটা নিয়ে যন্ত্রণায় আছেন, ওনার তো সে ক্ষমতাও নাই যে উনি বলবেন যে এটাকে ধরো মারো, পারবেন না, বড় জোর বহিষ্কার করতে পারবেন। এইগুলি কিন্তু আমাদের প্রত্যাশাগুলো, আমরা যার দিকে তাকিয়ে আছি তিনি নিজেই বা কতটুকু পারবেন এদেরকে নিয়ে। ওনাকে কিন্তু দলের তারেক রহমান যদি এই বিএনপি নিয়ে অগ্রসর হতে চান, আমার মনে হয় না খুব সহজ হবে। নতুন বিএনপি নিয়ে অগ্রসর হতে হবে। মোসাদ্দেক ভাই, অনেক আলোচনা হলো, আমরা পরিস্থিতি বুঝতে পারলাম এবং শঙ্কার কথাও আমরা জানলাম, আমরা আশাবাদের কথাও শুনলাম, যেটি আপনি বললেন জনাব তারেক রহমান যদি ফিরে আসেন সবকিছু থেকে একটা অবস্থানের মধ্যে পরিবর্তিত অবস্থাটি নিয়ে আসতে পারবেন। এখন শেষ আলোচনায় আসলে এই যে নির্বাচনমুখিতা, মানুষের মধ্যে যে আতঙ্ক, যেটি সেই জায়গাটা, একই সাথে সব দলগুলো একসাথে কাজ করা, সবাই মিলেই তো এই ফ্যাসিস্টকে বিদায় করেছে। আজকে জামায়াতে ইসলামী বলি, গণ অধিকার পরিষদে বলি, বা আমরা যদি এনসিবির তরুণ যারা নেতৃত্বে ছিলেন, যারা ফ্রন্টলাইনে, যারা সবাই মিলে বিদায় করেছেন, তাদের মধ্যে এই যে বন্ধন ছিল, যেটি 5ই আগস্টের পরবর্তী অল্প কিছুদিন ছিল আমরা দেখতে পেয়েছি, সেই জায়গাটাকে অক্ষুণ্ণ রেখে কিভাবে একটা জাতীয় নির্বাচনের মুখের দিকে আগানো যায়? এটা মানে একটা মাঝামাঝি লাইনে আসতে হবে। সেটা আমি আজকে সালাউদ্দিন আহমেদের একটা প্রস্তাব দেখলাম যে শুধু মানে সংবিধানের সাথে সম্পর্কিত না, এমন কিছু বিষয়ে আছে যেগুলিতে একমত হয়েছে 70-72টা জিনিস, ওইগুলি অধ্যাদেশ আকারে করতে পারে। তারা বলছে যে এই সংবিধানের আওতায় যেহেতু শপথ হয়েছে, তাহলে বর্তমান সংবিধানটা নেই অনেকে বলছে, সুতরাং নতুন সংবিধান করতে হবে। কিন্তু বলছে যেহেতু এই সংবিধানের আওতায় সব কিছু চলছে, সুতরাং পরবর্তী যদি সংবিধান সম্পর্কিত কিছু করতে হয় তাহলে পরবর্তী সংসদে এটা করতে হবে। এখন যা যা মানে বিষয়ে ঐক্যমত্য হয়েছে সব রাজনৈতিক দল, সেইগুলো মানে অধ্যাদেশ আকারে জারি করা, এবং যেই কমিটমেন্টগুলো রাজনৈতিক অঙ্গীকার আকারে করা ছাড়া আমি তো এই সময় একেবারে মৌলিক পরিবর্তন হবে সেটার আমি তো স্কোপ দেখি না, সেটা তো দরকারও তো নাই। এখন যদি কারো কোনো বিশেষ কোনো এজেন্ডা থাকে তাহলে ভোটারদের কাছে যাবে। ধরেন সব রাজনৈতিক দলগুলো মিলে যদি একটা সিদ্ধান্ত নেয়, সেখানে মানে সেটা আমাকে যে প্রতিনিধিত্ব করতেছে কিভাবে, সেটার বিপক্ষে তো আমি থাকতে পারি। তাহলে আপনি তো আমার কাছে আসতেছেন না, আপনি যাচ্ছেন হচ্ছে ওই কি বলে ফরেন সার্ভিস একাডেমির ওই কক্ষে যাচ্ছেন। তো সেই কক্ষে তো আমার কোনো অধিকার নেই প্রবেশ করার। আমাকে কে প্রতিনিধিত্ব করতেছে? আমাকে তো কোনো দল প্রতিনিধিত্ব করতেছে না, বা আমি মানছিও না। তাহলে আপনার যদি কোনো এজেন্ডা থাকে তাহলে আপনি আমার কাছে আসেন, আমার ভোট নিয়ে আপনি সেটা বাস্তবায়ন করেন। এখন আপনি সব কিছু আপনার মতন করে আপনি তারপরে কিসের নির্বাচন করবেন? আপনার তাহলে এজেন্ডা কী থাকবে?
এই বিষয়গুলো নিয়ে একটা মাঝামাঝি লাইনে আসতে হবে। যেমন পিয়ার নিয়ে একটা আছে, আমি এখনো মনে করি যে নিম্ন কক্ষ ঠিক আছে আসন ভিত্তিক হওয়া উচিত, উচ্চ কক্ষের ব্যাপারে পিয়ারটা হইতে পারে। এটা বিএনপি ছাড় দিলে খুব একটা ক্ষতি হবে না, বরং সবার অংশগ্রহণটা সেখানে থাকবে, সেই ভিত্তিতে একটা কনসিডার করা যেতে পারে। এটা তেমন কোনো সংবিধানকে খুব স্পর্শ করবে, আঘাত করবে, মূল থিমটা নষ্ট করবে, আমার মনে হয় সেটা হবে না। এরকম একটা প্লাস মাইনাস করতে হবে, নতুবা যদি এই বিরোধগুলোকে আপনি মানে আগাইতে থাকেন তাহলে আরও অনিশ্চয়তা হবে, কারণ একটা বিশৃঙ্খল অবস্থা হবে। আমরা যেটা অন্তর্বর্তী সরকার নিয়ে যে সমালোচনাটা মাসুদ কামাল করলেন, এখানে এই ধরনের কমেন্ট সাধারণত হয় 3 মাসের জন্য। ধরেন কেয়ারটেকার গভর্নমেন্ট যদি হতো বা তত্ত্বাবধায়ক সরকার, তাহলে এই ধরনের সুশীল সমাজের লোকদেরকে নিয়ে 3 মাসের মধ্যে ঝটপট একটা ইলেকশন করে ফেলা, কিন্তু এটা নিয়ে তো 2 বছর 3 বছর চলা যায় না, বাস্তবে সম্ভব না। এবং চলতে যেই তো এই সংকটগুলি হচ্ছে, বহু উপদেষ্টা হয়তো ঢাকার বাইরে এখনো যেতেই পারেননি, কিন্তু এমন কোনো মন্ত্রী থাকে যে ঢাকার বাইরে যান না, সবাই দৌড়ান, তাই না? কারণ ওনাদের তো আর নির্বাচনী এলাকা নেই, ওনারা যাওয়ার প্রয়োজনও মনে করেন না, ঢাকায় বসে ওনারা কাজ সারেন। তো ফলে একটা গতিশীলতা নষ্ট হয়, এবং লম্বা সময় থাকলে যে সমস্যাগুলো এখন হচ্ছে আইন শৃঙ্খলাজনিত, যার জন্য আজকে মিটিং করে বলতে হচ্ছে যে এটা এখানে সমস্যা হচ্ছে। আসলে কি সমাধান হচ্ছে? আপনি দেখেন যেভাবে লাশ পোড়ানো হলো, কি হলো? পুলিশের উপর হামলা, মানে পোড়ানো হলো লাশ, সেখানে একজন মারা গেল, ওইটা সংক্রান্ত মামলা নেই, পুলিশ মামলা করলো যে তার উপরে হামলা। তো এইগুলি তো খুবই হাস্যকর হয়ে গেল বিষয়টা। মানে লাশ পোড়ানোটা অপরাধ না, একজন যে মারা গেল সেটাও অপরাধ না, অপরাধটা হলো পুলিশের উপর হামলা। তো এইগুলি হচ্ছে কেন? ওই যে লম্বা সময় থাকতে যে খেয়ে হারায় ফেলতেছে। তো এবং সম্মিলিতভাবে তারপরও আজকে একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে যে জটিকা মিছিল বিরুদ্ধে যেভাবে বলছে, তাদের দরকার ছিল আর একটু মবের বিরুদ্ধে 0 টলারেন্স এইভাবে। এবং যখনই মবের সাথে সাথে গ্রেপ্তার না করতে করতে আজকে কিন্তু একটা অশনীয় অবস্থার মধ্যে গেছে। এই অবস্থার মধ্যে সকল রাজনৈতিক শক্তিকে যদি ঐক্যবদ্ধ না করা হয়, আজকে কিন্তু সেই রাজনৈতিক ঐক্যের কথা বলছে, কিন্তু তারা বুঝতে পারছে যে রাজনৈতিক ঐক্য এবং ফিল্ড লেভেলে যদি বিএনপি, জামাত সহ ফ্যাসিবাদ বিরোধী যেই রাজনৈতিক শক্তি, তারা যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে কিন্তু বিপদ। কারণ আজকে 6 মাস, এখনও কিন্তু আমরা 6 মাস টানতে হবে। এই 6 মাসটা কিন্তু অনেক লম্বা সময়, এর মধ্যে আরও অনেক অবনতি ঘটতে পারে পরিস্থিতি। বরং তারা সিদ্ধান্ত নিয়ে যেটা করতে পারে, নির্বাচনটা আরও আগায় নিয়ে আসতে পারলে আরও ভালো হয়। কারণ যত নির্বাচন দ্রুত করে আপনি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা দেবেন, আপনি তত সম্মানের সাথে বিদায় নিতে পারবেন। জি, মাসুদ কামাল শেষ করতে চাচ্ছি আপনার শেষ বিশ্লেষণ দিয়ে। জি, এখন যে জিনিসটা হলো, শুনেন, আমাদের দেশে একটা বড় ক্ষতি কিন্তু অলরেডি হয়ে গেছে ভাই। বড় ক্ষতিটা কি? যেমন আওয়ামী লীগ যে কাজটা করতো আর কি সবসময়, সেটা হলো গিয়া যে জাতিটাকে তারা 2 ভাগ করে দিত। একটা ইস্যু ধরতো যে আপনার মুক্তিযুদ্ধের চেতনা, এটা বললে যে জাতিটাকে 2 ভাগ করে দিত একদম স্ট্রেট। বিএনপিকে বলতো সন্ত্রাসী দল, জিয়াউর রহমানকে বলতো আইএসআইয়ের এজেন্ট, জামাতকে তো কোনো পাত্তাই দিত না, জামাতকে তো একদম মানে জামাতের 2 জন লোক তো একত্র হইতে পারতো না, সব আউট করে দিত। এবং এটা করে কিন্তু জাতিটাকে বিভক্ত করার কারণে জাতি কিন্তু অগ্রসর হইতে পারে না। বিভক্ত জাতি পৃথিবীর কোথাও অগ্রসর হইতে পারে নাই। আমরা খুবই আশা করছিলাম যে ডক্টর ইউনূস সাহেব, উনি কোনো দলের না, উনি জাতিটাকে ঐক্যবদ্ধ করবেন। কিন্তু আমরা দেখলাম যে কাজ করতে হাসিনার 15-16 বছর লাগছে, এটা উনি 10 মাসে করে ফেলেছেন। আল্লাহ রহমত, উনি আবার জাতিটাকে আবার বিভক্ত করে ফেলেছেন। এখন কি হবে? এই যে চোরাগুপ্তা যেগুলো চলছে, এগুলি চলবে, এটা আপনি থামাইতে পারবেন না। তোর ভাই একটা লোক, মানে তাকে তো আপনি মিষ্টিও দিচ্ছেন না। আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনি, ধরেন একজন লোক, সে হয়তো তার বাবা আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদের ইউনিয়ন কমিটির চেয়ারম্যান ছিল, তো তাকে ধরে আপনি পিটাচ্ছেন, যে স্বৈরাচারের দোষর। সে যদি আপনার সঙ্গে মিষ্টিও চায়, তাকে তো আপনি মিষ্টিও দিচ্ছেন না। যদি মিষ্টি না দেন, তাহলে আপনি জাতিটাকে ঐক্যবদ্ধ কেমন করে করবেন না ভাই? ওই লোকটা বাদ দিয়ে করবেন, ওই লোকটাকে নিয়ে আপনি বঙ্গোপসাগরে ফেলাই দিবেন, কেমনি হবে? তো আমার কথা হলো কি, আপনাদের সেই জায়গাটা দেন, সেই স্পেসটা তো আপনি দিবেন, দেওয়া হয়নি। কারণ যতদিন মব চলবে ততদিন এটা আপনি পারবেন না করতে। কারণ মবকে তো আপনি এনকারেজ করতেছেন। আপনি এই সর্বশেষ দেখেন, এই যে মঞ্চ 71 যে ঘটনাটা ঘটলো, আমাদের সাংবাদিক পান্নাকে ধরে নিয়ে গেলো, ইউনিভার্সিটির টিচারকে, কার্জনকে ধরে নিয়ে গেলো, লতিফ সিদ্দিকীকে ধরে নিয়ে গেলো। এই যে ধরে নিয়ে গেলো,
যে অপরাধের জন্য নিয়ে এগুলো, কি অপরাধ তারা করছে? পাটনা এখানে একটা শব্দ উচ্চারণ করছে, লতিফ সিদ্দিকী উনি একটা শব্দ উচ্চারণ করছে, একটা সিঙ্গেল ওয়ার্ড। এফআইআর কপি দেখেন আপনি, এফআইআর যে এসআই এফআইআর করছে সে এখন উল্লেখ করছে যে লতিফ সিদ্দিকী কি কি বলেছে। লতিফ সিদ্দিকী সেখানে যে মাইক পাই নাই হাতে, তার আগে উনি কি বলতে পারতো ওনার আত্মার মধ্যে ঢুইকা আমাদের সাব ইন্সপেক্টর বুঝে ফেলেছে উনি কি কি বলতে পারতো, সেগুলো লিখে দিয়েছে, আমাকে উচ্চারণ করে দিচ্ছে, এবং তার উপর নির্ভর করে ওনার জামিন হয় না। তো কোথায় বিচার বিভাগ, কোথায় আইন প্রশাসন, কোথায় কি? তাহলে এর সঙ্গে আপনার আওয়ামী লীগ আমলের পার্থক্যটা কি বলো আমার বুঝান আপনি। তারাও জাতিটাকে ভাগ করছে, এরাও জাতিটাকে ভাগ করতেছে। মুক্তিযুদ্ধের কথা বললে আওয়ামী লীগ, যে কথা আওয়ামী লীগ আগে বলতো যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধটাকে তার ইজারা করে নিয়েছিল, এখন এরাই কিন্তু প্রমাণ করতেছে যে ঘটনা সত্য, মুক্তিযুদ্ধ আসলে আওয়ামী লীগেরই, আর কেউ করে নাই। এতে ভাবতে গেলেন তাই মনে হচ্ছে। তো এইগুলি করে কেন? আমার কথা হলো কি ভাই, আমি আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আমার কথা হলো জাতি তো আমরা একটা, এই জাতিটাকে আর ভাগ করেন না, ঘরের মধ্যে ঘর বানায়েন না। জি নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। মাসুদ খান আপনাকে ধন্যবাদ জানাই।